खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। 1945 সালের 18ই অগস্ট সত্যিই কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী। 1956 সালে গঠিত শাহনওয়াজ কমিটি, 1970 সালে গঠিত খোসলা কমিশন এবং 1999 সালে গঠিত মুখার্জি কমিশন। নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি। সাহিত্যিক নারায়ণ সান্যাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্য একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র গবেষণালব্ধ তথ্য। সেখানে তিনি যা দেখেছিলেন, যা বুঝেছিলেন, তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে। মনে রাখবেন, তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি। তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন অজেয় সুভাষ। শাহনওয়াজ কমিটি গঠিত হওয়ার ঠিক পরেই হারিন শাহ তার লেখা ভার্ডিক্ট ফ্রম ফর্মোসা, গ্যালান্ট এন্ড অফ নেতাজি নামক বইটি প্রকাশ করলেন। এই বইতে তিনি নানা কাল্পনিক যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করলেন যে নেতাজি বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন। এমনকি তিনি নেতাজির ডেথ সার্টিফিকেটও প্রকাশ করলেন, যে ডেথ সার্টিফিকেটের কোনো একটি অংশ নেতাজির সঙ্গে মেলে না। আসুন দেখা যাক এই মিথ্যে ডেথ সার্টিফিকেটের পক্ষে তিনি কি যুক্তি দেখিয়েছেন। হারিন শাহ লিখছেন, একথা সত্য যে মিউনিসিপ্যাল ব্যুরোর কেরানিদের আদেশ দেওয়া হয়েছিল যে প্রচলিত নিয়ম অনুসারে যেন তারা মৃতদেহ না দেখেন, কোন রকম পরখ না করেই যেন দরখাস্ত অনুযায়ী দাহকার্যের অনুমতি দেন। বস্তুত মৃতদেহ দেখলেই বা কি লাভ হতো, কারণ মৃতদেহটি একটি বিদেশীর এবং সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ থাকায় শনাক্তের অতীত ছিল। কিন্তু কেরানিরা সকর্ণে শুনেছিল মৃতদেহ নিয়ে যেসব জাপানি অফিসারেরা আসেন তারা মিউনিসিপ্যাল ব্যুরোর ডিরেক্টরকে বলেছিলেন যে মৃতদেহটা চন্দ্র বোসেরই। নেতাজির মৃতদেহ গোপনে দাহ করবার জন্যে জাপানি কর্তৃপক্ষ যে অত্যন্ত উদ্গ্রীব ছিল এ তথ্য একাধিক সাক্ষীর সাক্ষ্যে প্রকাশ পেয়েছে। যেমন ধরুন, ফর্মোসা দেশীয় নার্স সিস্টার ছান পি সা আদৌ জানতেন না কিভাবে মৃতদেহটা পাচার করা হলো। প্রফেসর কুনিও বিমান দুর্ঘটনা এবং মৃত্যুর কথা অন্যভাবে জানতে পেরেছিলেন, কিন্তু মৃতদেহ কিভাবে সৎকার করা হলো তা জানতেন না। ব্যুরোর লোকজনদেরও আদেশ দেওয়া হয়েছিল খবরটা সম্পূর্ণ গোপন রাখতে। এই কারণেই তারা হাসপাতালের ডাক্তারের রিপোর্ট বা ডেথ সার্টিফিকেট এবং দাহকার্যের অনুমতি ভিক্ষা করার আবেদনপত্রে আজে বাজে নামধাম বসিয়ে দিয়েছে। এরকম করবার নানা যুক্তি থাকতে পারে। মনে হয় দাহকার্যটা সংগোপন রাখাই ছিল মূল উদ্দেশ্য। এমনকি দুর্ঘটনার খবরটাও সংবাদপত্রে পাঠানো হয়নি যতক্ষণ না দাহকার্যের ব্যবস্থা হয় অথবা দাহকার্য বস্তুত শুরু হয়ে যায়। আন্দাজ করছি স্থানীয় জাপানি কর্তৃপক্ষ তখন অত্যন্ত সন্ত্রস্তভাবে কাজ করছিলেন এবং আত্মসমর্পণের ব্যাপারে সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়েছিল। হয়তো তারা টোকিওর নির্দেশেই সবকিছু করছিলেন। এখন মুশকিল হচ্ছে হারিন শাহের এই যুক্তিটা আমরা আদৌ মানতে পারছি না। শ্রী শাহের যুক্তি ও বিশ্লেষণ শুনলেন, এবার লেখক নারায়ণ সান্যালের বক্তব্যও রাখছি।
ধীর স্থির মস্তিষ্কে উভয়বিধ যুক্তি আপনারা বিচার করে দেখুন, তারপর আপনারাই বলুন কি সিদ্ধান্তে আপনারা উপনীত হলেন। 1. একথা অবিসংবাদিতভাবে প্রমাণিত হয়েছে যে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে জাপানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতাজিকে কোনো নিরাপদ এলাকায় আত্মগোপন করতে সাহায্য করেছিলেন এবং সে সংবাদটি চূড়ান্তভাবে গোপন রাখতে চেয়েছিলেন। ফলে প্রথমত 16/8/45 তারিখে শ্রী সরকার যখন নেতাজিকে সিঙ্গাপুরে এই সংবাদ দেন, তখন তা কেন যে নেতাজি তাঁর ঘনিষ্ঠ সহকারীদের কাছ থেকেও গোপন রাখেন তার অর্থ বুঝি। দ্বিতীয়ত, সর্বশ্রী হাচাইয়া ও ইসোদা যখন নেতাজিকে ব্যাংককে এ সংবাদ গোপনে দেন, তখন ওরা তিনজনেই যে সেটা গোপন রাখবার চেষ্টা করেন তার অর্থ বুঝি। তৃতীয়ত, কাউন্ট তেরাউচি যখন সাইগনে নেতাজিকে একটি মাত্র আসনের বেশি দিতে অক্ষমতা জানান এবং পরে 2টি আসন দেন, তার অর্থ সহজবোধ্য। এই সমস্ত ঘটনা একই গোপন সূত্রে গ্রথিত। 2. এখন যদি ধরে নিই নেতাজি সেই গোপন যাত্রার প্রয়াসে সত্যি বিমান দুর্ঘটনায় মারা যান, তাহলে জাপান কর্তৃপক্ষের মনোভাব কি হওয়া স্বাভাবিক? এই সংবাদ গোপন রাখার প্রচেষ্টা তাদের পক্ষে সেক্ষেত্রে হতো চরম মূর্খতা। বরং তারা নেতাজির মৃত্যু সন্দেহাতীতভাবে প্রমাণ করবার আপ্রাণ চেষ্টা করত, যাতে ইঙ্গো মার্কিন সমরনায়কেরা যাদের কাছে তারা আত্মসমর্পণ করতে যাচ্ছে তারা কোনোদিন না বলতে পারে যে নেতাজিকে পালিয়ে যাবার সুযোগ জাপানিরা দিয়েছিল। আবার সেই বাংলা প্রবাদটাই বলতে হয়, মরার বাড়া গাল নেই। কাদম্বিনী যেমন মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, জাপান কর্তৃপক্ষ তেমনি নেতাজির মৃত্যুর সন্দেহাতীত দলিল রক্ষা করে প্রমাণ করত যে নেতাজি জীবিতভাবে ইঙ্গো মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যাননি। জাপান সরকার সে কার্যে তাকে কোনোভাবে সহায়তা করেনি। সেক্ষেত্রে জাপান সরকার নিঃসন্দেহে নিম্নোক্ত কাজগুলি করে যেত। প্রথমত, নেতাজির একাধিক আলোকচিত্র রাখত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মৃত অবস্থায় এবং দাহকার্যের সময় অন্তত কাপড় ঢাকা মৃতদেহকে ঘিরে যে সকল সহযাত্রী ছিলেন তাদের একটি ফটো। দ্বিতীয়ত, হাসপাতালের রেকর্ডে নেতাজির নাম, ধাম, বয়স, পরিচয় ইত্যাদি সঠিকভাবে লিপিবদ্ধ করত। তৃতীয়ত, দাহকার্যের অনুমতিপত্রে নেতাজির নির্ভুল পরিচয় থাকত। চতুর্থত, বরং বরফ দিয়ে অথবা ফরমালিন দিয়ে নেতাজির মৃতদেহ সংরক্ষণ করে সেটাকে সিঙ্গাপুরে নিয়ে যেত এবং সহস্র প্রবাসী ভারতীয়র সম্মুখে দাহকার্য সম্পন্ন করত। পঞ্চমত, আইআরজি টোকিও পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ নেতাজির মৃত্যুর কথা বেতারে ঘোষণা করত, সংবাদপত্রে সচিত্র বিবরণ প্রকাশ করত। এবং ষষ্ঠত, কর্নেল টাদা আইআরজিকে টোকিওতে না নিয়ে গিয়ে আইআরজির অনুরোধ মতো তাইহোকুতেই নিয়ে যেতেন। মনে রাখতে হবে, নেতাজি যে দাইরেন বা মাঞ্চুরিয়ায় যাচ্ছিলেন এটা বিমান দুর্ঘটনায় কোনোভাবেই প্রমাণিত হয়নি। তথাকথিত দুর্ঘটনার অকুস্থল ফর্মোসা দ্বীপ। সিঙ্গাপুর থেকে টোকিও যেতে হলে তাইহোকু বিমানবন্দর পথেই পড়ে। সেখানে পেট্রোল নিতে সচরাচর বিমান নামে। নেতাজির পক্ষে সিঙ্গাপুর থেকে টোকিওতে যাওয়াটা আদৌ কোনো বেআইনি কাজ নয়। জাপান তার গৃহচূড়ায় দাঁড়িয়ে যদি বলে জাপান বাহিনীর সহযোগী আজাদ হিন্দ সরকারের প্রধান 16/8/45 তারিখে সিঙ্গাপুর থেকে টোকিও যাচ্ছিলেন এবং 18/8/45 তারিখে তাইহোকুতে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তাহলে কোনোভাবে তা বেআইনি হয় না। কারণ জাপানি বিমানের আকাশচারণ 21/8/45 পর্যন্ত ইঙ্গো মার্কিন সমরনায়কদের অনুমতানুসারে অব্যাহত ছিল। ফলে নেতাজির পক্ষে সিঙ্গাপুর থেকে টোকিও যাওয়ার কোনো কিছু আপত্তির থাকতে পারে না। নেতাজির আত্মগোপনের প্রচেষ্টাই গোপন, তার
মৃত্যুর মধ্যে গোপনীয়তার কণা মাত্র নেই। তাহলে কেন এই গোপনীয়তা? কেন নেতাজির ফটো তোলা হলো না? কেন মিথ্যে ডেথ সার্টিফিকেট? কেন বারবার অনুরোধ সত্ত্বেও আইআরজিকে তাই হুকুতে আনা হলো না? কেন নেতাজির মৃতদেহ সর্বসমক্ষে প্রকাশ্যে দাহ করা হলো না? কেন তাঁর চিতাভস্য রাখা হলো রেঙ্কোচি মন্দিরে? কেন কেন কেন? এতক্ষণ পর্যন্ত আমরা কালানুক্রমিকভাবে নেতাজির দুর্ঘটনা সংক্রান্ত সংবাদ ও তথ্যগুলি, যেগুলি আমরা নানা সূত্রে পেয়েছি, তাই আলোচনা করছিলাম। 23/8/45 তারিখে জাপানি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা থেকে শুরু করে 1956 সালে প্রকাশিত শ্রী হারিন শাহের গ্রন্থটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। এরপর আমাদের আলোচনার পদ্ধতি কিছু পরিবর্তন করতে চাই। এরপর আমরা দেখব 3টি রচনা, শ্রী শাহনওয়াজ ও শ্রী এস.এন. মৈত্রের স্বাক্ষরিত সরকারি তদন্ত রিপোর্ট, শ্রী সুরেশচন্দ্র বসুর প্রতিবাদ রিপোর্ট এবং সম্প্রতি প্রকাশিত শ্রী টি হায়াসিদার একটি গ্রন্থ। এই 3টি গ্রন্থে একই ঘটনাবলীর আলোচনা করা হয়েছে। তাই আমরা বরং এরপর 16/8/45 তারিখে সিঙ্গাপুর ত্যাগ থেকে শুরু করে 8/9/45 তারিখে শ্রী এস.এ. আইয়ার কর্তৃক নেতাজির তথাকথিত ভস্মাধারটি গ্রহণের ঘটনাবলী পর্যায়ক্রমে আলোচনা করে যাব এবং এই 3 সপ্তাহের বিবিধ ঘটনা সম্বন্ধে কে কি বলেছেন তাও সঙ্গে সঙ্গে দেখব। কিন্তু তার পূর্বে 1956 সালে নিযুক্ত অনুসন্ধান কমিটির 3 জন সদস্যের মতবিরোধ কবে হলো, কি পর্যায়ে হলো, কেন হলো তা জেনে নেওয়া দরকার। মতবিরোধের সূত্রপাত 1956 সালের জুলাই মাসের মাঝামাঝি। আগেই বলেছি, তদন্ত কার্য শুরু হয় এপ্রিল মাসে এবং রিপোর্ট দাখিল করা হয় অগস্ট মাসে। বিরোধের কারণ, তার বিস্তার এবং ফলশ্রুতি নিজ ভাষায় ব্যক্ত না করে আমি বরং কতকগুলি দলিল ও নথির সাহায্যে তা পরিবেশন করব। জুলাই মাসের মাঝামাঝি সদস্য শ্রী সুরেশচন্দ্র অপর দুজনের সঙ্গে একমত হতে না পারায় দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন। চেয়ারম্যান শাহনওয়াজ বলেন, যেহেতু সুরেশচন্দ্র অপর দুজনের সঙ্গে একমত হতে পারছেন না, তাই কমিটির পরবর্তী অধিবেশনে তাঁর উপস্থিত হওয়া নিষ্প্রয়োজন, অবাঞ্ছিত। প্রয়োজন বোধে সুরেশচন্দ্র একটি ডিসেন্টিয়েট রিপোর্ট বা মতান্তরের বক্তব্য পেশ করতে পারেন। সরকার বিবেচনা করলে তাও ছাপানো হবে। সুরেশচন্দ্র তাতে রাজি হন এবং বলেন কলকাতা থেকে তিনি পৃথক রিপোর্ট ডাকযোগে পাঠিয়ে দেবেন। তিনি চেয়ারম্যানকে অনুরোধ করেন যেন তদন্তকালে গৃহীত নথিপত্রের অনুলিপি তাঁকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থা করে তিনি জুলাই মাসের 3য় সপ্তাহে কলকাতায় ফিরে আসেন। তারপর 9ই অগস্ট 1956 তারিখে সংবাদপত্রে একটি বিচিত্র সংবাদ প্রকাশিত হতে দেখে সুরেশচন্দ্র বিস্মিত হয়ে প্রতিবাদ করেন। সংবাদটি নিম্নোক্ত রূপ: অমৃতবাজার পত্রিকা, কলকাতা, 9/8/1956, বৃহস্পতিবার। গত যুদ্ধে ফর্মোসার হাসপাতালে নেতাজির মৃত্যু স্বীকৃত। অনুসন্ধান কমিটির বক্তব্য আগামীকাল পেশ করা হবে। নয়াদিল্লি, 8ই অগস্ট 1956। বিশ্বস্ত সূত্রে সংবাদ পাওয়া গেছে যে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত নেতাজি সুভাষচন্দ্র বসু অনুসন্ধান কমিটি এই সিদ্ধান্তে এসেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফর্মোসায় নেতাজির মৃত্যু ঘটে। কমিটির চেয়ারম্যান হচ্ছেন শ্রী শাহনওয়াজ খান। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মচারী এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি। আশা করা যায় আগামী শুক্রবারের মধ্যে তিনি তার রিপোর্ট প্রধানমন্ত্রী সমীপে দাখিল করবেন। কমিটি জাপান, থাইল্যান্ড, ভারতবর্ষ ও অন্যান্য স্থানে 70 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছেন। তাদের মধ্যে 66 জন কমিটিকে জানিয়েছেন
যে নেতাজির মৃত্যুর বিষয়ে তাদের কোনো সংশয় নেই। যে 4 জন সাক্ষীর মতে নেতাজি জীবিত, তাদের মধ্যে শ্রী থেবর এবং শ্রী গোস্বামী, যিনি নেতাজির মতো দেখতে, একজন ট্রেড ইউনিয়ন দলপতির আলোকচিত্র কমিটির কাছে দাখিল করেন। অপর 2 জন হচ্ছেন বসু পরিবারভুক্ত। ডাক্তারের সাক্ষ্য, জানা গেছে যে চিকিৎসক তাইপের নিকট বিমান দুর্ঘটনায় আহত নেতাজির চিকিৎসা করেন, তিনি নেতাজির মৃত্যু সম্বন্ধে সার্টিফিকেটও দিয়েছিলেন। যে হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়, কমিটি সেই হাসপাতালের নথিপত্র পরীক্ষা করেছেন, দাহকার্যের কাগজপত্রও দেখেছেন। বসু মহাশয়ের মৃত্যুর সময় যারা উপস্থিত ছিলেন, নার্সিং অর্ডারলি সমেত তাঁদের সকলের জবানবন্দিও গ্রহণ করেছেন। সেই দুর্ভাগা বিমানে নেতাজির সহযাত্রীদের মধ্যে 7 জন নাকি এখনো জীবিত আছেন। কমিটি তার ভেতর 6 জনের সাক্ষ্য নিয়েছেন। তারা সকলেই এ বিষয়ে একমত। জানা গেল ভারত সরকার ফর্মোসায় ব্রিটিশ কনসালকে অনুরোধ জানিয়েছিলেন তারা যেন শুশ্রূষাকারিণী চীনা নার্সটির জবানবন্দি সংগ্রহ করে পাঠিয়ে দেন, কিন্তু সেই চীনা নার্সটির সন্ধান পাওয়া যায়নি। টোকিওতে অবস্থিত তদানীন্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিস ও পূর্ব এশিয়া স্থিত মার্কিন ইন্টেলিজেন্স সার্ভিসের কর্মকর্তাদের সাক্ষ্য কমিটি গ্রহণ করেছেন। এছাড়া তারা সর্বশ্রী হিমাংশু কুমার রায় ও কালীপদ দের সাক্ষ্য গ্রহণ করেন। তারা দুজনে ছিলেন ব্রিটিশ ভারতের গোয়েন্দা কর্মচারী। জীবিত অথবা মৃত সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করবার আদেশ নিয়ে তারা দুজন ব্রিটিশ ভারতের নির্দেশে পূর্ব এশিয়ায় প্রেরিত হয়েছিলেন। বিরুদ্ধ মতাবলম্বী কেউ নেই। কমিটির 3 জন সদস্যের ভেতর 2 জন ইতিমধ্যেই রিপোর্টে স্বাক্ষর দিয়েছেন। জানা গেছে 3য় সদস্য হয়তো বিশেষ কারণে সই দিতে অস্বীকার করতে পারেন। তা হোক, কমিটির কাছে তাঁর স্বাক্ষরিত এমন একটি দলিল আছে যাতে তিনি স্বীকার করেছেন যে নেতাজির মৃত্যু সম্বন্ধে তিনিও একমত। তিনি তার দ্বিমত হওয়ার কারণ জানিয়ে কোনো রিপোর্ট দেননি এবং কোনো পৃথক রিপোর্টও দাখিল করেননি। কলকাতার অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত এই সংবাদটি পাঠ করে সুরেশচন্দ্র অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শ্রী শাহনওয়াজ খানের নিকট একটি দীর্ঘ প্রতিবাদ পত্র পাঠান। এ পত্রের একটি অনুলিপি তিনি প্রধানমন্ত্রী জওহরলালের কাছেও পাঠিয়ে দেন। সুরেশচন্দ্র বসু তাঁর প্রতিবাদ পত্রে কি লিখেছিলেন জানাবো আগামী পর্বে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানান। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, নেতাজির বিষয়ে আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। জয় হিন্দ।